নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তিস্তার আগ্রাসনে মাল ব্লকের একটি গ্রামের বিপন্ন অবস্থা। এমন সময় নির্বিকার রাজ্য সরকার। নদী ভাঙনে বিপর্যস্ত টটগাঁও বস্তিতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ উত্তরবঙ্গের দুই সাংসদের। নিজের স্ত্রী ও কন্যার হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে। খুনের 3 দিন পর উদ্ধার হলো পচা গলা মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকায়। নদী মানুষের ঘর ভাঙছে, অথচ রাজ্য সরকার নির্বিকার। টটগাঁও এসে অভিযোগ দুই সাংসদের। তিস্তার আগ্রাসনে একটি গ্রাম বিপন্ন। নদী ভাঙলে কৃষি জমি, মানুষের বাড়িঘর চলে যাচ্ছে নদীর গর্ভে, অথচ রাজ্য সরকার নির্বিকার। মানুষের বসতি বাঁচাতে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেয়নি। প্রশাসনের কর্তা, জেলা শাসক, মহকুমা শাসক কিংবা সেচ দপ্তরের বাস্তুকররা কোনো সঠিক জবাব দিচ্ছে না। রাজ্যের শাসক দলের নেতাদের দেখা নেই। তারা ব্যস্ত তাদের নিজেদের আখের গোছাতে। তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এখনকার বিপন্ন মানুষের পাশে তাদের দেখা যাচ্ছে না। শুক্রবার মাল ব্লকের তিস্তা নদীর ভাঙনে বিপন্ন টটগাঁও বস্তিতে এসে এমন ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের দুই সাংসদ জয়ন্ত রায় এবং রাজু বিস্ত। মাল ব্লকের প্রত্যন্ত গ্রাম টটগাঁও বস্তি। তিস্তার পূর্ব পাড়ে এই গ্রামে প্রায় 300 পরিবারের বাস। কৃষি ও পশুপালন প্রধান জীবিকা। গত কয়েক বছর ধরে তিস্তার আগ্রাসনে বিঘার পর বিঘা আবাদি জমি চলে যায় তিস্তার গর্ভে। চলতি বছরে নদী মানুষের বসতির কাছে চলে আসে। ইতিমধ্যেই কয়েকটি বাড়িঘর নদীর গর্ভে চলে গেছে। অন্যান্যরা বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। বাঁধ তৈরি করার দাবিতে বাসিন্দারা জাতীয় সড়কের পাশে গত 3রা আগস্ট থেকে রিলে অনশনে বসেছিল। পরে ব্লক প্রশাসনের আশ্বাসে অনশন তুলে নেয়। ব্লক প্রশাসন প্রোটেকশন ওয়ার্ক শুরু করেছিল, কিন্তু নদীর ভয়ঙ্কর আগ্রাসনে তা ফলপ্রসূ হয়নি। এই পরিবেশে শুক্রবার দুই সাংসদ এই বস্তিতে আসেন। সাংসদের সামনে কান্নায় ভেঙে পড়ে বস্তিবাসী। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী গ্রামবাসীর বিপদের দিনে আসেনি বলে বস্তিবাসীরা অভিযোগ করেন। दिखाई नहीं दे रहा है, अनदेखा हो रहा है। आज एक थोड़ा सा आश्वासन हो रहा है कि जैसे कि हमारा सांसद श्री जयंत राय महाशय और हमारे दार्जिलिंग सांसद श्री माने राजू बिष्ट जी हम लोग आ रहे हैं। उसलिए आशा है हम लोग जैसा ये गरीब मजदूर किसानों को जो इतना क्षति हो रहा है वो तो आप भी देख रहे हैं, सब देख रहे हैं। ये देखते देखते भी अनदेखा हो रहा है। आशा है आप सरकार के माध्यम से कुछ न कुछ इस बार परमानेंट बांध लगाया जाए, हम लोग का यही आशा है। बहुत ही यहाँ का जो मंत्री है वो आया था जी, यहाँ का ब्लू चिक बड़ा जो मंत्री यहाँ का थे वो अभी तक उनका कोई अता पता नहीं है, वो आ नहीं रहा है अभी तक। इतना कुछ होने का बावजूद भी कोई नहीं आया। अनदेखा कर रहा है। ये क्या है, उनको पता तो हो सकता है। अभी तक इतना सारी जगह फैल चुका है, सेंट्रल तक भी इसका आवाज़ उठा रहे हैं हम लोग, फिर भी अभी तक उनका कान में नहीं ढुका है या क्या हुआ है वो हम नहीं। रिस्पॉन्सिबिलिटी है ये भी। लगता है उन लोग कहीं न कहीं कुछ न कुछ करेंगे बोल के एक आश्वासन लग रहा है। सरकार से बात करेंगे, जो रूलिंग गवर्नमेंट से बात करेंगे, बात करके हम लोग कुछ न कुछ करेंगे बोल के एक आश्वासन हमको मिला है। मिलने के बाद थोड़ा शांति लग रहा है, क्योंकि रो रहा है यहाँ पर परिवार सब, आप भी देख रहे हैं। বস্তিবাসীদের সামনে সাংসদ জয়ন্ত বাবু বলেন, এই সমস্যা আজকে নয়, কয়েক বছর ধরেই এনারা ভুগছেন। আমরা বহুবার বলেছি যেসব এলাকা ভাঙন প্রবণ সেখানে শীতের মৌসুমে বাঁধের কাজ করুন, কিন্তু কেউ সদর্থক উত্তর দেয় না। রাজ্য সরকারের গাফিলাতিতে আজকে এই যে টটগাঁওয়ের মানুষ প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমি এটা 6-7 মাস 8 মাস আগের ঘটনা না, এটা আগের বছর থেকে আমাকে এরা বলে এসছেন। এবং এখানকার বাসিন্দা যারা তাদের হয়ে আমি বারবার বিভিন্ন মহলে আমি আলোচনা করছি। বিডিও, এসডিও ইঞ্জিনিয়ার, মানে যে ইরিগেশন ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সবার সাথে আলোচনা করছিলাম।
তারা একসময় বলছিল যে এখানে আমরা প্রিপেয়ার করছি, ওই প্রজেক্ট প্রিপেয়ার করছি। তারপরে বলল যে না, প্রজেক্ট প্রিপেয়ার হয়নি। তারপরে বলছে যে আমরা নতুনভাবে ট্রান্সফার হয়ে আসছি, আমরা ব্যাপারটা জানি না। এখন আমি আজকেও জিজ্ঞাসা করলাম, যে ইঞ্জিনিয়ার সাহেব কথা বললাম, ইঞ্জিনিয়ার বলছেন যে কাজ একটা টেম্পোরারি একটা কাজ করা হয়েছিল, সেটা মেজার সেই টেম্পোরারি মেজারটা থাকেনি, এখান থেকে ভেঙে নিয়ে চলে গেছে। কিন্তু আমি তো এর আগের বছরও ডিএম ম্যাডামকে বলেছিলাম যে দেখুন আপনারা একটু এখানকার যে সমস্ত জায়গাগুলো আইডেন্টিফাই করুন, যেগুলো ভালনারেবল এরিয়াগুলো আইডেন্টিফাই করে সেখানে আগের থেকেই ব্যবস্থা নিন, শীতকালে ব্যবস্থা নিন, যাতে বর্ষাকালের সময় ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ নেই, টেম্পোরারি মেজার নিয়ে শুধু পয়সাগুলোকে জলে দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আসল যে কাজটা করার দরকার, যেই সময় বন্যা থাকবে না সেই সময় ভালনারেবল যে এরিয়াগুলো, যেখানে ফ্লাড প্রোন এরিয়াগুলোকে বা যেখানে ভাঙতে পারে, ইরোশন হতে পারে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করে সেই সময় প্ল্যান করে যাতে পরবর্তীতে বর্ষাকালে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা ব্যবস্থা করুন। কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যেটা নেওয়া হয়েছিল সেটা একেবারেই টেম্পোরারি মেজার। এবার এখানকার কেউ পলিটিক্যাল লিডার এরকমও বলেছে, আমার কাছে কানে আসছে, এটাকে পলিটিসাইজ করে বলছে যে এখানে ভোট পাই না সেই জন্য করবো না। এটা কোন ধরনের কথা? মোদিজি কখনো বলেন যে ভোট করবে না বলে তোমার বাড়ি প্রাইম মিনিস্টার আবাস যোজনা হবে না? কখনো কারো এমজি এনআরজি 100 দিনের কাজ পাবে না তোমরা বিয়ে করো না বলে, মানে বিজেপি করো না বলে তো ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হবে না, এরকম কোনো দিন বলেছিল? কিন্তু এরা তো সবগুলো টাকা মারতে ব্যস্ত। এরা যারা প্রশাসনে আছে, সরকারে যারা আছে, তাদের তো বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ ভুল বললাম, হাজার হাজার কোটি টাকা তাদের বাড়িতে এখন পাওয়া যাবে, অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। তো সেগুলো তাদের বাড়িতে রাখবে না মানুষের কাজে লাগাবে? এই যে মানুষের কাজে না লাগিয়ে সেগুলো এখন বাড়িতে বাড়িতে ভরছে। এখনই আমি এসডিওকে করলাম, এসডিও আবার বলছেন যে তার পারভিউয়ের মধ্যে আসে না, এটা নাকি সে অ্যাভয়েড করছে না ওর ডিউটি। আমি বললাম যে আপনারা অ্যাভয়েড করছেন কেন? সাংসদ রাজু বিস বলেন, নদীগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে বালি পাথর তোলায় নদী ভাঙন প্রবল হয়ে উঠছে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের মানুষের জন্য কাজ করছে না, তারা তাদের নিয়ে ব্যস্ত। তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেই টাকার কিছু এখানে ব্যয় করলে এখানে বাঁধ নির্মাণ সম্ভব, কিন্তু তা হচ্ছে না। আমরা যখন এসেছি তখন একটা ব্যবস্থা করবই। এদিন রাজু বিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার, চাল এবং বাড়ি তৈরির টিন দেন, পাশাপাশি 9টি পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন। साल से ये विषय हर साल बारिश के समय में होता रहा, उसके बावजूद भी पश्चिम बंगाल की सरकार और जलपाईगुड़ी के ज़िला के सारे जो प्रशासन के लोग हैं, डीएम से लेकर के एसडीओ यानी बीडीओ तक सबने अनदेखी की। और मुझे बड़ा दुख होता है, अभी जैसे जयंतदा बता रहे थे, एक कोई सांसद भी फ़ोन करता है तो एसडीओ या बीडीओ वो भी बदतमीजी पे उतर आता है। खैर वो उनका अलग विषय, अलग तरीके से उनको देखेंगे। और इसका मूल कारण ये है कि पश्चिम बंगाल में आप लगातार देख रहे हैं नदी की कटाई होती है, पत्थर और बालू की चोरी होती है, और उसके कारण जो है नदी अपना शेप जो है बदल लेती है, अपना स्वरूप, अपना रूप बदल लेती है। और आपने एक बात कही कि पैसे के अभाव के कारण, मुझे बड़ी हंसी आती है। एजुकेशन में, शिक्षा में धांधली होती है। एक मंत्री के घर से 50 करोड़ से ज़्यादा कैश निकलता है, कई किलो सोना उनके घर से निकलता है, लेकिन 2-4 करोड़ रुपए खर्च करके अगर एक गांव के 500 परिवार को हम बचा सकते हैं, उस पर सरकार का ध्यान नहीं होता। इसका सीधा अर्थ ये है कि सरकार पश्चिम बंगाल में टीएमसी सरकार चोरी करने के लिए बनी है, जनता को दुख और तकलीफ़ देने की बनी है। यहाँ की शिक्षा से लेकर के, मेडिकल से लेकर के हर चीज़ में धांधली के लिए बनी है। उनका एक ही काम है, जो जनता का पैसा है, जो सरकारी पैसा है, जो डेवलपमेंट का पैसा है, उसकी चोरी करो और राज करो। मैं आपके माध्यम से बताना चाहता हूँ, इस गांव के लिए जो भी बन पड़ेगा मैं अवश्य करूँगा। सरकारी तंत्र लगाकर हो या व्यक्तिगत तौर पे हो, मैं आज इस गांव में आया हूं। मैं इतना इस गांव के लोगों से वादा कर रहा हूं कि इसके बाद किसी तरह की क्षति नहीं होगी, ये मेरी पहली जिम्मेदारी होगी। এক ব্যক্তিকে খুন করে 3 দিন ধরে ঘরের মধ্যেই ফেলে রাখলো স্ত্রী ও কন্যা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকায়।
না ঠিক আছে চল একেবারে মারি দেবো যা শুনে মৃতের নাম অজিত কর্মকার। শুক্রবার বিকেলে নিজের বাড়ি থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতের আত্মীয়দের অভিযোগ, অজিত কর্মকারের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো মেয়ে অনিন্দিতা কর্মকার ও স্ত্রী অঞ্জলি কর্মকার। এজন্য স্ত্রী ও কন্যার বিরুদ্ধে অজিত কর্মকারকে খুনের অভিযোগ তোলেন সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতার বোন গীতা রানী কর্মকার। ভাইকে খুন করার অভিযোগে রাগে ক্ষোভের বশে সকলের সামনেই ভাইজি অনিন্দিতা কর্মকার ও তার মা অঞ্জলি কর্মকারকে জুতো পেটা করেন তিনি। কিভাবে এই খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পাশে বাড়িয়ে আজকে একটা সময় আমরা সমানে আছি, আমাদের ঢুকতে দেয় না। দাদা আমার বাড়ি গিয়ে কাঁদে। আমি বলি আমার কাছে এসে থাক দাদা, ছোট থেকে মানুষ করছে, কোলে করে নিয়ে মানুষ করছে। বাবাকে 8 বছর বয়সে হারাইছি, দাদাই মানুষ করছে। কি অভিযোগ থেকে আপনাদের মূল? এরা দুইজন মিলে মারছে। কারা কারা? বৌদি আর মেয়ে, তার মেয়ে। কি নাম দিদির নাম গুলা? কি নামটা বলবেন একটু? আপনার দাদার নাম কি? আপনার দাদার নাম কি? দাদার নাম অজিত কর্মকার। কি হয়েছে দিদি, এই যে বডি ভিতরে পাওয়া গেছে? অসুস্থ ছিল, হাই প্রেশার, সুগার, নানা রকম অসুখ ছিল। ওই যে মা মেয়ের একটু ম্যানিয়ার দোষ আছে, একটু ব্রেনের ডিফেক্ট আছে। ওনারা কি মারছে মনে হয়? না, ওরা মারছে সেটাও বলতে পারবো না, কারণ দাদা তো অসুস্থই ছিল। এখন ওদেরও ম্যানিয়া ছিল, মা মেয়ে দুইজনই একটু ব্রেনের ডিফেক্ট। আমরা এর আগে বলছিলাম একটু হসপিটালে দেখাইতে, ওষুধ টষুধ এনে খাওয়াইতে। দাদা বলে কি আমাকে যাইতে দিবে না, আমাকে ওরা বাইন্দে ঘরে আটকায় রাখে। ঘরে আটকায় রাখতো? ঘরে আটকায় রাখতো, ওনারাই তো মানসিক। বাইরে হইতে দিত না দাদাকে। আপনার যারা থাকতো ভিতরে তারাও তো মানসিক, হ্যাঁ। এই কারণে কি বের হতে দিত না মনে হয়? না, দাদা তো মানসিক ছিল না, না যারা থাকতো মনে হয়। এখন আমাদের ঢুকতে দিত না তো, গেট বন্ধ করে তালা দিয়ে বন্ধ করে রাখতো। আমরা কখনো আসলে পারব না, আর উপর থেকে ঢিলাঢিলি করতো। কি কারণে মনে হয় আপনার দাদা মারা গেল? কি করে বলি, না খাইতে পারে মরলো না কি করে মরলো, কি করে বলবো? আপনাদের বিরুদ্ধে অভিযোগ বারবার করছে আপনারা মেরে ফেলেছেন, কি বলবেন দিদি? আপনি আগে 10 তলায় হোক, আপনি বুঝতে পারবেন। আপনি কি মেরেছেন? আগে পোস্টমর্টম 10 তলায় যাবেন। হ্যাঁ, পোস্টমর্টম না হলে উনি মারা গেল কবে? এতদিন বডি মারা গিয়েছিল? কবে মারা গিয়েছিল বলুন? আপনারা মেরেছেন বলছে। আপনারা তো বাড়িতে ছিলেন। না না, আপনি চুপ চলো না। কিভাবে মারা গেল? মেরেছেন বলছে তো। পোস্টমর্টম কবে মারা গেল? বুঝতে পারবেন আপনি। বলছিলাম কবে মারা গিয়েছে? কবে মারা গেল ম্যাডাম বলুন, কিছু বলুন। আপনারা কি জানতেন না উনি মারা গেছে? বললাম দাদা আচ্ছা কি হয়েছিল এমনি ঘটনা? আমি আজ থেকে 3 দিন আগে জানতে পারি যে আমার জেঠুর হয়তো শরীর খারাপ। তো দিদিরা কাউকে, মানে আমার দিদি এবং জেঠু কাউকে বাড়ির পাড়ার কাউকে বা কাউকে ঢুকতে দেয় না বাড়িতে। তো সেই জন্য আমি কাউন্সিলরকে জানাই যে কিছু একটা জেঠুর হয়েছে। সেটার পরে আজকে যখন মানে 3 দিন ধরে আমি আমি থানায়ও গিয়েছিলাম এর আগে, যাতে আইসি নিয়ে কিছু একটা ব্যবস্থা করে। তো সেই জিনিসটা না জানার পরে আজকে বাড়ির থেকে পচা গন্ধ বেরোয়। তারপরে পাড়ার লোকে কাউন্সিলরকে বলার পরে যে পুলিশ আসলো, আসার পরে উপরে গিয়ে দেখলাম আমার জেঠু আর নেই, আজ থেকে 3 দিন আগে মারা গেছে এবং ডেড বডি পুরো ফুলে আছে। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে দিদি আছে এবং জেঠি আছে। দিদির মাথা মনে হয় একটু খারাপ আছে। আমি তো ডাক্তার না, আমি কনফার্ম করতে পারবো না, কিন্তু আমাদের সাথে অনেক সবাই পাড়ার লোক সবাই জানে। পাড়ার লোকের বক্তব্য যে নাকি এই আপনাদের যারা আছে রয়েছে তারা নাকি মারতে পারে মনে হয়। আমার মনে হয় তাই, কারণ তারা প্রতিনিয়ত টর্চার করতো। কারণ জেঠুই একমাত্র ছিল যার সব ঠিকঠাক ছিল। পাড়ার লোকের সাথে যে যদি কথা বলতো, আমাদের সাথে কথা বলতে উপরে গিয়ে তাকে পিটানো হতো। কি নাম ওনার? অজিত কর্মকার আমার জেঠুর নাম। দিদির নাম অনিন্দিতা কর্মকার। জেঠুর নাম অজিত কর্মকার, উনি মারা গেছে। বয়স কত? বয়স আমার জেঠু আফটার রিটায়ার আজকে 68। কি করতো জেঠু? আগে তিস্তা ব্যারেজে গাড়ি চালাতো, তারপরে রিটায়ার হয়ে যাওয়ার পরে এখানেই থাকে, মানে বাড়িতেই থাকে আর কি।
তো আমরা অনেকবার চেষ্টা এর করছি, কি তদন্ত হওয়া উচিত আপনার মনে করছেন? অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমি শাস্তিও চাই আমার জেঠি এবং আমার দিদির, কারণ কি তারাই আমার জেঠুকে আজকে যদি কিছু জেঠুর যেটা হয়েছে সেটার জন্য দায়ী একমাত্র আমার দিদি আর জেঠি। এই বাড়িতেই থাকে? হ্যাঁ, আমি আজকে 3 দিন ধরে প্রচন্ড চিল্লাহাল্লা করেছি এবং কি আমি এটুকুও শুনতে পেয়েছি, যদি জেঠিকে বলা হয়েছে, দিদি বলছে যেরকম তুমি যদি পাড়ার লোককে বলো, ডাক্তারকে বলো, দেন আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে, এটা হওয়ার পরে আজকে দিদি যেটুকু আমি জানতে পারলাম যে সামনে ওষুধের দোকানে জেঠি বুদ্ধি করে বেরিয়ে গিয়ে বলেছে যে আমার স্বামী 3 দিন ধরে মরে পড়ে আছে বাড়িতে। তারপরে তারা থানায় পাঠায়। দেন আমি খবর পেয়ে আসলাম, কাজের সূত্রে আমি বাড়ি ছিলাম। আসার পরে জানতে পারলাম। আপনার নাম? আমার নাম অমিত কর্মকার, আমার জেঠু হয় নিজে। আমার কাছে খবর গেল, এলাকার থেকে ফোন করলো যে এরকম একটা গন্ধ বেরোচ্ছে, মনে হয় কেউ মরে আছে। তারপর আমি বললাম যে ওই বাড়িতে তো কেউ ঢুকতে পারে না। এর আগের দিন দু একজন আমাকে ফোন করছিল, মানে ওর ভাইস্তা আর কি সম্ভবত, ফোন করলো যে এরকম কাকু কোনো একটা সমস্যা মনে হয়েছে, তুমি একটু আসো, আমরা পাড়ার কেউ ঢুকতে পারি না। বলছি তাহলে পাড়ার লোক ছাড়া তো আমি ঢুকবো না, তোমরা যখন থাকবা তখন বললাম আমরা আসবো, একসাথে সবাই মিলে ঢুকবো, নাহলে প্রশাসনকে জানাবো ব্যাপারটা। এই তো তারপর তো শুনলাম স্বপনদা আমাকে ফোন করলো যে তারও এরকম একটা ঘটনা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, একটা ডেড বডি মনে হয় ওই বাড়িতে মনে হয় মারা গেছে। এখনো গন্ধ আছে। তারপরে আমি বললাম তাহলে আমি প্রশাসনের কাছে আগে যাই, পুলিশ প্রশাসন কি বলে। থানায় গিয়ে জানানোর পরে গিয়ে দেখি ওই ভদ্রমহিলা বাড়ির, উনি থানায় বসে আছে। তারপর পুলিশ পাঠানোর পরে দেখা গেলো যে ডেড বডি পাওয়া গেল। দেখা গেলো ওনার মেয়ে ওনাকে নাকি রাস্তার সামনেই পিটালো। কাকে? যে মারা গেছে তার মেয়ে। তার মেয়ে কাকে পিটালো? তার হলো বোন। না মানে বোন পিটিয়েছে কি? নিশ্চয়ই। এখন ব্যাপারটা তো আমরা ঠিক বুঝতে পারছি না, আমরা তো বাইরের থেকে আর কি দেখবো, এই বাড়িতে কেউ ঢুকতেই পারে না। পাড়া প্রতিবেশীর সাথে ওনার ওয়াইফ নাকি 3 দিন বারবার অত্যাচার। হ্যাঁ, বললাম যে কি সমস্যা হয়েছে, কি জানতে পেরেছেন? হঠাৎ আমার কাছে খবর গেল যে এরকম 3 দিন ধরে নাকি একটা মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, আর এই বাড়িতে আমরা ঢুকতে পারি না, মানে কেউ ঢুকতে পারে না, অকথ্য গালিগালাজ করে। এখন কি ব্যাপার, সাইকিয়াট্রিক নাকি কোনো ব্যাপার আছে? নাহলে একটা বডি যদি বাড়ির মধ্যে থাকে, পাড়া প্রতিবেশীকে তো বলবে, বা পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক যদি নাও থাকে তাহলে আমাকে বলতে পারতো বা থানায় প্রশাসনকে জানাতে পারতো। হঠাৎ দেখি আজকে যখন খবর পেলাম, আমি যখন থানায় যাই তখন থানায় গিয়ে দেখি আমাকে একজন বললো যে ওই বাড়ির ভদ্রমহিলা বসে আছে। শুক্রবার দুপুরে নাগরাকাটার চম্পাগুড়ি এলাকায় খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হলো দুজনের। খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হলো চালক সহ মোট দুজনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে মালবাজার মহকুমার নাগরাকাটার চম্পাগুড়ি এলাকায়। ছোট গাড়িটি দুজন আরোহী নিয়ে নাগরাকাটা চা বাগান থেকে নাগরাকাটা বাজারের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের অগভীর খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে জখমদের উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তাদের নাম যথাক্রমে গণেশ গন্ড বয়স 23 ও বিশাল গোপ বয়স 19। গণেশের বাড়ি নয়াশাইলি চা বাগানে, তিনি গাড়ি চালক ছিলেন। অপর মৃত যুবকের বাড়ি নাগরাকাটা চা বাগানের রতন লাইনে। আহত রাহান ওরাওকে প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চম্পাগুড়ি এলাকায়। মৃত গাড়ির চালকের স্ত্রী অঙ্কিতা ছাড়াও বছর দেড়েকের কন্যা আরোহী ও মা পুকলি রয়েছে। তারা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হলো এখানে চম্পাগুড়ি থেকে নিচে টিআরের দিকে মারুতি গাড়ি আসতেছিল। আসার পথে ওরা হয়তো টেকনিক্যাল ফল্ট ছিল বা এটা তো কোনো বলা যাচ্ছে না, ডান দিকে টর্নিং হঠাৎ করে কাটার সময় সিধা বাস গাড়ির নিচে গাড়িটা পড়ে গেছে। কত ফুট নিচে পড়ছে মোটামুটি? 100 মিটার। 100 মিটার? 100 মিটার। আচ্ছা, তা কতজন ইনজোর্ড হলো? 3 জনের গাড়িতে ছিল, পাইলট সহ, আর 3 জনকে হসপিটাল নিয়ে গেছে। আচ্ছা, এবারে গাড়িটাকে আপনার উদ্ধার করে নিয়ে যাবেন? গাড়িটাকে ট্রেন দিয়ে টানে থানা থেকে। চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাক্টর উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। খবরে প্রকাশ, হলদিবাড়ির বক্সিরহাট ভোলাগঞ্জ এলাকার ইমরান সরকারের ট্রাক্টর চুরি যায় গতকাল গভীর রাতে। তিনি হলদিবাড়ি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ পাঙ্গার সাহেববাড়ি এলাকা থেকে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ ওই ট্রাক্টর সহ গ্রেফতার করে এক ব্যক্তিকে। এদিন কোতোয়ালি থানায় ইমরান বাবু বলেন, স্থানীয় এক যুবক তার ট্রাক্টর চুরি করে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ট্রাক্টরটিকে উদ্ধার করা গেছে বলে জানান তিনি।
দাদা কি নাম আপনার? ইমরান সরকার। বাড়ি কোথায়? বাড়ি হলো হলদিবাড়ি, বক্সিগঞ্জ, ভোলারহাট। কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো। ঘটনাটা তো কালকে রাত্রে 1টার দিকে মানে গাড়ি নিয়ে এক ছেলে চলে গেছে গাড়ি নিয়ে। আচ্ছা, আপনার আর ছেলে? না না, অন্য এক ছেলে। আচ্ছা, আপনার গাড়ি নিয়ে? হ্যাঁ, আমার গাড়ি নিয়ে। মানে চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, চুরি করে নিয়ে। আচ্ছা, কোথা থেকে চুরি করলো? ওই বাড়ির বাইরে থেকে। বাড়ির সামনে থেকে? হ্যাঁ, সামনে। কিভাবে করলো? সেটা তো বুঝতে পারলাম না কীভাবে করলো। সকালে তো বাড়ি ঘুম থেকে উঠে দেখি বাড়ির বাইরে গাড়ি নেই। তারপরে খোঁজাখুঁজি করে তো জানতে পারলাম এখানে জলপাইগুড়িতে গাড়ি আছে, এই জন্য তো এইখানে আসলাম। কোন থানায় অভিযোগ করেছেন? আমরা তো এমনি হলদিবাড়ি থানায় অভিযোগ হয়ে গেছে, তারপরে এইখানে তো করি নেই। তারপর আসে তো জানতেই পারলাম এখানে আছে গাড়ি। কিভাবে জানতে পারলেন? মানে খোঁজ করতে করতেই। গাড়ি কি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। মানে কে চুরি করলো এই গাড়িটা? ওটা মানে ও ছেলের নাম হলো সুজয় সরকার, আমাদের বাড়ির পাশে, মানে 1 কিলোমিটারের মধ্যে। ও আবার আরেকটা কাজ করছে বাজারে আমাদের ওইখানে জয়গুরু মন্দির আছে, ওইখান থেকে কালকে রাত্রেই আবার ওইখান থেকে একটা ট্রাঙ্ক আবার চুরি করে বাড়ি নিয়ে গেছে। ওই ঘটনা করার পর থেকে আমাদের সন্দেহ ওর উপরে মানে বেশি করে হয়েছে যে ওই করতে পারে এই কাজটা। এর আগেও কি? না না, এর আগে না করেনি। মানে আপনার পাড়াল মানে ছেলে এরকম না, পাড়া থেকে একটু দূরেই হবে। কি মনে করছেন? এখন কি মনে করবো, এখন দেখি কি করে এখন প্রশাসন। পুলিশ কি গাড়িটি উদ্ধার করেছে? হ্যাঁ, উদ্ধার করেছে। কোথা থেকে গাড়িটি উদ্ধার করেছে? হয়তো বললো যে পাঙ্গা সাহেব বাড়ি থেকে উদ্ধার করেছে। মানে গাড়িটা কি মানে বিক্রি করার কোনো চক্রান্ত ছিল বা কিছু? না, সেটা তো এখনো প্রশাসন জানতে পারবে, এখন ওইটা জিজ্ঞাসা করা হয়নি কি ব্যাপারে চুরিটা করলো। গাড়ি কি ফিরে পেয়েছেন এখনো? না, গাড়ি এখন তো থানার হেফাজতেই আছে। হ্যাঁ, আমরা কি বলছে আপনি? পুলিশ কি জানালো? পুলিশও জানালো এটা মানে এখনো ওইরকমভাবে কথা হয়নি, কথা হইলে বুঝতে পারবো। কি নাম আপনার? ইমরান সরকার। যে গাড়িটি চুরি করছে সে এখন কোথায়? সে পুলিশের হেফাজতে? সে তো মানে পুলিশের হেফাজতে আছে। পুলিশের হেফাজতে। প্রতি বছরের মতো এবছরও শুক্রবার নিয়ম নিষ্ঠার সাথে জলপাইগুড়ি গৌরীয় মঠে জন্মাষ্টমী উৎসব পালন করা হলো। শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায় অবস্থিত গৌরীয় মঠে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভোর মঙ্গলারতি পরিক্রমা, দুপুরে ভোগারতি, সন্ধ্যায় আরতি, ভাগবত পাঠ রয়েছে। পাশাপাশি রাত 11টায় শ্রীকৃষ্ণের অভিষেক শুরু হবে। বিগত করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম অনুযায়ী পুজো পাঠ হয়েছে। এবছর সবকিছু স্বাভাবিক থাকার কারণে সমস্ত নিয়মাবলী মেনে পুজো হচ্ছে। ভক্তরা আসছে। আগামীকাল নন্দন উৎসব এবং দুপুরে প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে। এদিন রাতে শ্রীকৃষ্ণের পূজা এবং ভোগ দেওয়া হবে। মঠ প্রাঙ্গণে ভক্তদের সমাগম হবে বলে জানান মঠের দায়িত্বে থাকা অনন্তরাম দাস। হরে কৃষ্ণ। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন, সেই উপলক্ষে আমাদের সকালবেলা থেকেই ভোর 4টার সময় মঙ্গলারতি পরিক্রমা, তদন্তর মন্দিরের সাজানো গোছানো এবং ভগবানকে বিবিধভাবে শৃঙ্গার এ সমস্ত চলছে। আবার দুপুরবেলা মধ্যাহ্ন ভোগারতি, আবার সন্ধ্যা 6:30 থেকে আরতি হওয়ার পরে 8টা থেকে 11টা অবধি ভাগবত পাঠ কীর্তন চলবে এবং রাত্রির 11টার সময়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক শুরু হবে। বিগত 2 বছর করোনার জন্য আমাদের পূজা তো নিত্যই চলেছে। প্রতি বছরে আমাদের যেরকম আমাদের নিয়ম অনুসারে পূজা হয় তেমনি, কিন্তু বাইরের লোকের সমাগম কম ছিল বা বিধিনিষেধ ছিল, সেই জন্য লোক অতটা আসতে পারেনি। এই বছর কোনো রকম করোনার কোনো বিধিনিষেধ নেই, এই জন্য ভক্তগণ বড় মনের আনন্দের সহিত আসছে এবং ভগবানকে দর্শন করছে এবং সকলেই খুব আনন্দিত। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী আমাদের তো প্রায় আপনার 8ই আগস্ট থেকে ঝুলন যাত্রা চলছে, প্রোগ্রাম চলছে। 8ই আগস্ট থেকে প্রোগ্রাম চলছে। আজকে জন্মাষ্টমী, কালকে নন্দ উৎসব, কাল দুপুর 1টা থেকে খিচুড়ি ভোগ বিতরণ শুরু হবে। বলছি আগামীকাল কী কী কর্মসূচি রয়েছে? আগামীকাল কর্মসূচি আমাদের নন্দ উৎসব, সেই খিচুড়ি ভোগ বিতরণ, সকলকেই প্রসাদ দেওয়া হবে, এই চলবে। হরে কৃষ্ণ। আমার নাম অনন্তরাম দাস, ব্রহ্মচারী, জগন্নাথ গৌরীয় মঠে মঠাধ্যক্ষ।
জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো জন্মাষ্টমী। শুক্রবার এই উপলক্ষে অরবিন্দনগরে অবস্থিত ক্ষুদে ছাত্রছাত্রীরা রাধাকৃষ্ণ সেজে স্কুলে আসে এবং জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত নানান অনুষ্ঠানে অংশ নেয়। এদিনের এই আয়োজনের মধ্যে ভজন কীর্তন যেমন পরিবেশিত হয়, পাশাপাশি অভিভাবক সহ এলাকার সাধারণ জনগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজ জন্মাষ্টমী পালিত হচ্ছে দেশ জুড়ে। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে ওদলাবাড়ির বিভিন্ন মঠ এবং মন্দিরে। ওদলাবাড়ির কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে নতুন কাপড়, ফুল এবং আলোকসজ্জা দিয়ে সাজানোর কাজ চলছে দ্রুত গতিতে। রাত 7টায় হবে কীর্তন এবং 12টা থেকে 1:30টা পর্যন্ত শ্রীকৃষ্ণের অভিষেক হবে এই মঠে। তার প্রস্তুতি চলছে পুরো দমে। ইতিমধ্যে ভক্তদের সমাগম হচ্ছে মঠে। আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হবে নন্দ উৎসব, তাই আগামীকাল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ। আগামীকাল দুপুরে এবং রাতে রয়েছে প্রসাদের ব্যবস্থা। অন্যদিকে ওদলাবাড়ি বাজারের কৃষ্ণ মন্দিরেও চলছে নানা অনুষ্ঠান। এই বছরের সব থেকে বড় উৎসব একটা উৎসব। তো আজকে পুরো দিনই আমাদের মঠে সুন্দর সুন্দর উৎসবের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে কীর্তন হবে, 7টার সময় আরতি, 7:30 থেকে কীর্তন, 11:30 থেকে অভিষেক, 12টার সময় ভোগ আরতি, তারপরে ঠাকুর শয়ন হবে। আগামীকাল নন্দ উৎসব। কি কি সাজানো হয়েছে? পুরো মন্দিরটাকে ফুল দিয়ে, বেলুন দিয়ে যত ভালো মতো সাজানো যায়। ভগবানের উৎসব, ভগবান নিজেও সাজতে ভালোবাসে এবং তার ভক্তদের সাজাতে ভালোবাসে। আমরা খুব চেষ্টা করছি মন্দিরকে যত সুন্দর করে সাজানো যায়। ভক্তদের জন্য কি বলবেন? ভক্তদের জন্য আগামীকাল, আজকে সবাই আসুন, দর্শন করুন। অভিষেক দর্শন হবে, বিশেষ দর্শন সারা বছর হবে না। এবং আগামীকাল দুপুরবেলা সবাই আসবেন। নন্দ উৎসবের উপলক্ষে সবার জন্য প্রসাদ আয়োজন করা হয়েছে, সকলেই আসবেন। নাম? আমরা ভক্তিদান্ত ভাগবত মহারাজ। মাঠে পড়ে রয়েছে ইট, পাথর, বালি। তার মধ্যেই খুঁটি পুজো সম্পন্ন হলো জলপাইগুড়ি সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির। শুক্রবার যথারীতি নিয়ম নিষ্ঠার সাথে জলপাইগুড়ি শহরের অন্যতম সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজোর শুভারম্ভ হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। যদিও এবার স্থানটিকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা, যার ফলে খুঁটি পুজোর স্থলে ইতিমধ্যেই পড়েছে নির্মাণ সামগ্রী। যদিও এবার 6.5 লক্ষ টাকার বাজেটের 68তম দুর্গাপুজোর আয়োজন প্রসঙ্গে কমিটির সহসভাপতি শান্তনু বোস জানায়, এবারেও জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ আকর্ষণ থাকছে। পাশাপাশি মাঠ নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি আলোচনাও ইতিমধ্যেই হয়েছে। নাম কি এবং কততম কি বিষয়টা বলুন? আমাদের এই পুজোটা সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো এবং এটা 68তম দুর্গাপুজো। এবং আমাদের এবার পুজোর যেটা বিশেষ আকর্ষণ থাকবে সেটা আমরা চেষ্টা করছি একটা বন দুর্গার প্রতিচ্ছবি তুলে ধরবার জন্য জলপাইগুড়ি জনসাধারণের কাছে। এবং আশা করি জলপাইগুড়ি জনসাধারণের এই পুজোটা যেহেতু অনেক প্রাচীন পুজো, আমাদের বাবা কাকারা এটা পুজো এসেছে, আশা করি জলপাইগুড়ি শহরবাসীর আমরা কততম? 68তম। বাজেট কত? বাজেট প্রায় ধরুন 6.5 থেকে 7.5 লাখ। আচ্ছা, আপনাদের মাঠের মধ্যে চারিদিকে ঘেরাও চলছে, তবুও পূজা কিভাবে করবে? না, আমাদের ডাক্তারবাবুদের সাথে একটা কথা হয়েছে যে ওনারা পুজোতে আমাদেরকে কোনো রকমভাবে বাধা দেবেন না। আমরা একটা পোর্শন ওনাদেরকে এই মুহূর্তে দিয়েছি। আমাদের কিছু লিখিত আবদার তাদের কাছে আছে, আবেদন আমরা রেখেছি। যদি সেটা ওনারা আমাদের কাছে লিখিত আকারে প্রদান করেন তাহলে অবশ্যই ওনারা ওনাদের মতো মাছ ধরবেন এবং আমরাও আমাদের মতো প্রতি বছরের পুজো এইখানটা করতে পারবো, বাচ্চারাও খেলাধুলা করতে পারবে। এটা ডাক্তারবাবুদের সাথে একটা মিউচুয়াল নেগোসিয়েশন হয়েছে এবং আশা করি আগামী দিনে যদি এটা ওনারা সই করে আমাদেরকে দিয়ে দেয় তাহলে কোনো রকম অসুবিধা হবে। আপনার নাম আর পরিচয়? শান্তনু বোস। ফোন নাম্বার? ফোন নাম্বার না, কোন দায়িত্বে আছে? কোন দায়িত্বে? এখানে আছি ভাইস প্রেসিডেন্ট। করোনা কাটিয়ে 2 বছর বাদে পরিবেশ বাঁচাও বার্তা দিয়ে এবার পুজোর প্রস্তুতি শুরু করলো পাতকাটা কলোনি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো মণ্ডপের কাজ শুরু হলো। এবছরের পুজো 64 বছরে পড়ল।
পুজোর থিম নতুন ভাবনার দিশা। পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে শুধু বাঁশ দিয়ে, আলো ও প্রতিমায় থাকছে চমক। প্রতিমা শুধু মাটির সাজে তৈরি করা হচ্ছে, কাপড় ব্যবহার করা হবে না প্রতিমা ও মণ্ডপ তৈরিতে। পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হবে পুজোর মণ্ডপ থেকে। পুজো কমিটির দাবি গাছ বাঁচাতে হবে, এই কারণে কাঠ ব্যবহার করা হবে না, শুধুমাত্র বাঁশ ব্যবহার করা হচ্ছে। ইকো ফ্রেন্ডলি পুজোর আয়োজন, এছাড়াও প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়। পুজো কমিটির সম্পাদক সুব্রত ধর বলেন, করোনা কাটিয়ে 2 বছর বাদে পুজোর আয়োজন করা হচ্ছে। 8 লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে পুজোতে। আমার নাম সুব্রত ধর, আমি কালচারাল ক্লাবের সেক্রেটারি এবং দুর্গাপূজা সেক্রেটারি। এবার কত বছরে পদার্পণ করলো, কি থিমে এবং বাজেট কিরকম রেখেছেন, কি মনে করছেন গত কোভিড পরিস্থিতি কাটিয়ে আবার একটু বড় করে? এই বছর আমাদের 64তম পুজো। এই বছরের থিম হলো, আমাদের যেটা থিম নতুন ভাবনার দিশা। আর আমাদের এবার টোটাল প্যান্ডেলটা বাঁশের উপর দিয়েই হচ্ছে। আমরা এখানে কোনো প্লাস্টিক বা কাপড় এইসব কোনো কিছু ইউজ করছি না। টোটালটাই বাঁশের প্যান্ডেল, বাঁশের উপরেই নকশা করে সব কাজকর্ম হবে। আলোকসজ্জা আমাদের জলপাইগুড়ি, প্রতিমাও আমাদের জলপাইগুড়ি। প্রতিমার বিশেষত্ব, প্রতিমাও আমাদের টোটালটাই মাটির তৈরি, মাটির টোটাল সাজ মাটির সাজই থাকবে। এখানেও কোনো কাপড় আমরা ইউজ করছি না। আর প্যান্ডেলেও তাই। এবার আমাদের প্রায় 8 লাখ টাকার মতো বাজেট। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে আমাদের 21 তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। কিছুদিন আগে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এরপরে আমরা আরও কর্মসূচি রাখবো। এবারে কততম বললেন? 64তম পুজো আমাদের। থিম কি রয়েছে? থিমটার নাম হচ্ছে নতুন দিশার পথে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। জন্মাষ্টমীর দিনে কাঠামো পুজোর মধ্য দিয়েই সূচনা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজার। এবার যথারীতি অনুষ্ঠিত হবে কুমারী পূজাও। শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকে দুর্গামূর্তি গড়ার কাজ শুরু হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই উপলক্ষে সকালে আশ্রমের ব্রহ্মচারী মহারাজদের উপস্থিতিতে দুর্গামূর্তি তৈরির আগে পূজা করা হয় কাঠামোকে। এবারে দুর্গাপুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, করোনা অতিমারি কাটিয়ে এবার অনেকটা স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি আজ কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হলো। গত 2 বছর করোনার জন্য কুমারী পুজো করা যায়নি, তবে এবারের কোনো বিশেষ প্যান্ডেল না হলেও নিয়ম মেনেই কুমারী পূজার আয়োজন করা হবে। আমাদের প্রত্যেক বছর দুর্গাপূজার আগে মূর্তি বানানো শুরু হয়। তো শুরু হওয়ার আগে এটা জন্মাষ্টমীর দিনে কাঠামো পূজা হয়। আমরা 2 বছর ধরে দুর্গাপূজা করেছি ঠিকই, কিন্তু আগের মতন আমরা করতে পারিনি করোনার জন্যে। কুমারী পূজা তো করতেই পারিনি। এবছর কিন্তু আমরা নর্মাল যেরকম আগে হতো এরকমই আমরা করব। এবছর ধরে আমরা কুমারী পূজাটাও করা শুরু করব। আপনারা জানেনই দুর্গাপূজা অক্টোবর মাসের 1 অক্টোবর থেকে, মানে বলতে গেলে 31 থেকে শুরু হবে, সেপ্টেম্বর থেকে। তো আমাদের এটা মানে ফার্স্ট উইক পুরোটাই দুর্গাপূজা থাকছে। কি নিয়ম নীতি রয়েছে, আর এবার কত বছর হলো?
এক্স্যাক্টলি আমি যেটা বলেন মহারাজ কি নিয়ম নীতি রয়েছে? নিয়ম তো এখন তো করোনা তো অত নেই, আমরা সিচুয়েশন দেখব, সিচুয়েশন যেরকম থাকবে ওরকমই আমরা করব। আগে তো করোনার সময় 2 বছর আমরা করোনা সবকিছু নিয়মগুলি পালন করেই তো দুর্গাপুজো করেছি। এবছর মনে হচ্ছে অতটুকু প্রবলেম থাকবে না, এখন যে অবস্থা দেখছি নর্মাল হয়ে যাচ্ছে। তো আমার আগের মতনই মনে হয়, মায়ের ইচ্ছাতে আগের মতনই নর্মাল থাকবে। মহারাজ এবার কুমারী মোটামুটি আপনাদের প্রস্তুত হয়েছে? কুমারী পূজাও হবে, কুমারী পূজা আগে যেরকম হতো 2 বছর আগে কুমারী পূজা হবে। শুধু এটাই আমরা আগে প্যান্ডেলে করতাম, এবারও কিন্তু প্যান্ডেলে আমরা করতে পারছি না। নেক্সট ইয়ার থেকে হয়তো আমরা প্যান্ডেলে করব। আমাদের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবার পরই নিজের মানিব্যাগ খুঁজে পেল প্রকৃত মালিক। মমতা তামাং নামে এক মহিলা পুলিশ কর্মী গতকাল বাবুপাড়া রাস্তায় পড়ে থাকা টাকা ও দরকারি কাগজে ভর্তি ব্যাগ পেয়েছিলেন, সাথে ছিল তার ছেলেও। এই খবর সংবাদ মাধ্যমে দেখানোর পর আজ মানিব্যাগটি যার হারিয়ে গিয়েছিল সেই ব্যক্তি এসে ফিরিয়ে নেন। ছেলে কৌশল তামাং ও তার মা মমতা তামাং দুজনেই প্রকৃত মালিকের কাছে মানিব্যাগটি ফিরিয়ে দিতে পেরে দারুণ খুশি হয়েছেন। অন্যদিকে উপযুক্ত প্রমাণ দিয়ে নেওয়া মানিব্যাগের মালিক তাপস রায় জানিয়েছেন, পুলিশের মধ্যে এখনো সততা রয়েছে, তা নজির গড়লেন উনি। কিভাবে এটা পেলে এবং মানে রাস্তায় ছিল তো, মানে যাচ্ছিলাম পিছনে, রাস্তাতে পড়েছিলাম, ওখানে জিজ্ঞাসা করলাম কার পার্স ছিল এটা, মানে ওখানে বললো জানি না, বাড়িতে নিয়ে আসলাম, বাবাকে বললাম, বাবা আমাকে ফোন করলো। এবার তুমি কি চাও? এটা দিতে চাই, কার ছিল পার্স। আচ্ছা, কোথায় পেয়েছো? এটা বাবুঘাটে ওখানে। এমনি পড়েছিল? হ্যাঁ পড়েছিল। যার জিনিস তাকে দেওয়ার জন্য তুমি কি করবে? মানে আপনার ছেলে, আমার ছেলে পাইছে পার্স, তারপরে কিছু টাকা, এটিএম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর কিছু ছবি ওনার বাচ্চার হতে, কিছু টাকাও রয়েছে। বলে যে আপনি তো এমনি পুলিশে চাকরি করেন। আমি চাকরি করি, তা আমার ছেলে এসে বললো, তো বলার পর আমি বললাম ঠিক রেখে দে। আমি ভাবছিলাম যে থানাতে দেবো, কিন্তু আমি থানাতে দিতে পারলাম না। আমি ভাবলাম যে একটু খুঁজি লোকটাকে, যদি পাওয়া যায় তো সংবাদ মাধ্যমে আমি দিতে চাই লোকটাকে। আচ্ছা আচ্ছা, এই যে পুলিশ হয়েও আপনি সততার পরিচয় দিলেন, এটা কেমন, এই অনুভবটা কেমন? আমার খুব গর্ব লাগে যে কারো যদি ইম্পর্টেন্ট, কেউ গরিব মানুষের হতে পারে এইগুলা, হ্যাঁ, তার কোনো ইম্পর্টেন্ট কাগজ হতে পারে, তাকে যদি দিতে পারি আমরাও নিজেকে খুব। আপনার নাম? আমার নাম মমতা তামাং। আধার কার্ড ছিল, আর হচ্ছে এটিএম কার্ড ছিল, আর কিছু কাগজপত্র ছিল, আর সামান্য কিছু টাকা পয়সা ছিল, সেগুলো সবই আমি পেয়েছি। কি বলবেন এই যে পুলিশের সততা? খুবই ভালো, পুলিশের সততা আমার খুব ভালো লাগলো। সবাই অনেক বাজে কথাই বলে, কিন্তু আমার তো খুবই ভালো লাগলো যে এরকম মানে সততা আছে আর কি এখনো। ফেলেও দিতে পারতো, কিন্তু উনি সেটা করেনি, ভালোই লাগলো আমার। বলুন, আর কে সাহায্য করছে আপনাকে? আর এটার মধ্যে আমাকে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর হচ্ছে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহায্য করেছে। মানে ওনাদের মাধ্যমে আমার বাড়িতে খবরটা পৌঁছেছে আর কি। তারপরে আমি জানতে পারি যে আপনার কাছে, আমাদের সংবাদ মাধ্যমে বিয়ের কাছে আসে। কেমন লাগছে আজকে প্রকৃত মালিকের হাতে? না, আমি যে ওনাকে পাঁচটা দিতে পারলাম, ওনার হাতে দিতে পারলাম, আমি খুবই গর্ব মানে নিজেকে করতেছি। হ্যাঁ, প্রকৃত জিনিস, যার জিনিস সে উনি পাই গেল, এটা আমার আনন্দ ছাড়া আর কিছু বলার নাই। ডুয়ার্সের চাবালয়ে হাতির হামলা অব্যাহত। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ডাইরেক্টরের বাংলোতে তাণ্ডব চালালো হাতির পাল। চা বাগান সূত্রে খবর, গতকাল রাতে 25 থেকে 30টি হাতির একটি পাল ওই এলাকায় ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। চা বাগানের ডাইরেক্টরের বাংলোর ভেতরে ঢুকে ভাঙচুর চালায় যথেষ্ট পরিমাণে, ভেঙে ফেলা হয় বহু মূল্যবান আসবাবপত্র বলে অভিযোগ। এদিকে বাগান কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় প্রতিদিন ওই এলাকায় হাতি ঢুকে পড়ে এবং তাণ্ডব লেগেই রয়েছে। বাগানের তরফ থেকে 2টো হাতি তাড়ানোর জন্য ট্রাক্টর রাখা হয়েছে, তবে কোনোভাবেই হাতির হামলা রোধ করা সম্ভব হচ্ছে না। চা বাগানের জেনারেল ম্যানেজারের দাবি, হাতির হামলার বিষয়টি একাধিকবার রেঞ্জ অফিস থেকে শুরু করে ডিএফও অফিসেও জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাঝে মধ্যেই দেখা যায় হলদিবাড়ি চা বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় হাতির তাণ্ডব চালিয়ে শ্রমিকদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে হাতির হামলায় কার্যত দিশেহারা ওই এলাকার বাসিন্দারা।
যদিও বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কোনো এলাকায় হাতি ঢুকলে বন দপ্তর খবর পাওয়া মাত্রই ওই এলাকা থেকে হাতি তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করে। এ বিষয়ে জলপাইগুড়ির ডিএফও বিকাশ বিজয় টেলিফোনে জানান, অফিসিয়ালি তার কাছে এখনো কিছু জানানো হয়নি, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। প্রথমত আমাদের অ্যাসোসিয়েশনকে অবগত করি এবং ডিএফও জলপাইগুড়ি, রেঞ্জ অফিসার বিনাগুড়িকে অবগত করি। প্রত্যেকটা প্রতিনিয়ত, যেহেতু আমাদের বাগানে হাতির একটা করিডোর আছে, কিন্তু চিহ্নিত কোনো করিডোর এখনও পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো সেহেতু আমরাও খুব শঙ্কার মধ্যে থাকি এবং আমাদের বাগানে আমরা নিজেদের রক্ষার্থে বা লেবার শ্রমিকের যাতে অসুবিধা না হয় এলিফ্যান্টের জন্য, সেজন্য আমরা দুটো ট্রাক্টর, ড্রাইভার, যোগালি আমরা রাত্রেবেলা এটা দিয়ে রেখেছি এবং ওরা প্রতিনিয়ত এটা ডিউটি করে, কিন্তু কোনো মতোই এলিফ্যান্ট ড্যামেজ থেকে আমরা অবগত পাচ্ছি না। সেই জন্যই আমরা প্রতিনিয়ত জানাচ্ছি ডিএফও জলপাইগুড়ি এবং বিনাগুড়ি রেঞ্জ অফিসারকে চিঠি দিয়ে, কিন্তু ওনারা কোনো রকম সহযোগিতা এখন অবধি আমরা পাইনি ওনাদের তরফ থেকে। এবং 4-5 দিন আগেও আমাদের এখানে লেবার কোয়ার্টার ড্যামেজ করে গেছেন, আমরা চিঠি করেছি প্রতিনিয়ত। ইভেন তার আগেও ড্যামেজ করেছে লেবার কোয়ার্টার, এবং গত রাত্রে আমার মনে হয় 30-35টা এলিফ্যান্ট এসেছিলো আমাদের ডাইরেক্টর বাংলো। বিপুল ক্ষতি হয়েছে, লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হ্যাঁ, এটা আমরা অবগত করব ফরেস্ট ডিপার্টমেন্টকে, এবং আমরা চাই ফরেস্ট ডিপার্টমেন্ট একটু দেখুক এই ব্যাপারে। হ্যাঁ, না দেখলে পরে ভবিষ্যতে আমাদের বিরাট ক্ষতির আশঙ্কা, এবং এখানে লক্ষাধিক লোকের 10,000-15,000 লোকের বাস, তারা তাদের রক্ষার্থে আমি চাইব সরকার এগিয়ে আসুক এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এটার জন্য চিন্তা করুক। এই বিষয়ে কি সরকার, বন দপ্তর থেকে কোনো আপনারা ক্ষতিপূরণ পান বাগানে? না, কোনো ক্ষতিপূরণ আজ অব্দি পাইনি, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির পরিমাণ তো আপনার বাগানেই হয়। হ্যাঁ, হলদিবাড়ি বাগানে সবচেয়ে ক্ষতি আমার মনে হয়, কারণ আমি যবের থেকে আছি দেখে আসছি এলিফ্যান্টের কত, এলিফ্যান্টের ড্যামেজ, লেবার কোয়ার্টার, চাল ডাল ওদের ড্যামেজ, হ্যাঁ, এগুলো প্রতিনিয়ত হয়ে থাকে। স্যার, আপনার নাম, ডেজিগনেশন? প্রদীপ কুমার ঘোষ, জেনারেল ম্যানেজার, হলদিবাড়ি টি গার্ডেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 3 বছর ধরে ভাঙা কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করছেন মেটেলি ব্লকের আজগরপাড়ার বাসিন্দারা। অভিযোগ, প্রায় 3 বছর আগে কালভার্টের একদিকের অংশ ভেঙে পড়ে যায়, তারপর থেকেই একইভাবে রয়েছে কালভার্টের বাকি অংশটুকু। এবার এই বাকি অংশটুকু ভেঙে পড়লে চালসার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই এলাকার বলে স্থানীয় সূত্রে দাবি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙা কালভার্ট সংস্কার করার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি, অথচ উত্তর ধূপজোড়া থেকে চালসা যাওয়ার জন্য প্রধান রাস্তা এটি। প্রতিদিন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বহু কষ্টে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এমন অবস্থার জন্য গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফলে অসুস্থ রোগীদের নিয়েও চরম বিপত্তির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা দুলাল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে স্থানীয় পঞ্চায়েতকে সদস্যকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি। অপর বাসিন্দা রাজিবুল ইসলাম বলেন, জনবসতি এলাকা রয়েছে এখানে, প্রচুর ছাত্রছাত্রী এই পথে যাতায়াত করে, কালভার্টটি দ্রুত সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। এটা জনবসতি এলাকা, প্রচুর লোকের যাতায়াত ধূপজোড়া টু চালসা। অনেকদিন ধরে গ্রাম পঞ্চায়েতকেও বলা হয়েছিল, ওরাও ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেশন দৃষ্টিতে হচ্ছে না, এখন এটাই তো একটা চিন্তার বিষয়। এবং এখানকার স্কুল ছাত্রছাত্রী সবারই যাতায়াত হচ্ছে এই রাস্তা দিয়ে, খুব কঠিন অবস্থা, তার খুব দ্রুত সংস্কার হওয়া দরকার। কবে থেকে এটা ভেঙে পড়ে আছে? প্রায় 2.5-3 বছর তো হয়ে গেল। কোন এলাকা এটা? এটা হচ্ছে উত্তর ধূপজোড়া আজগরপাড়া। আজগরপাড়া না? কতজন লোক বসবাস করে এখানে? অনেক লোকের বসতি, অনেক লোক। এটা তো একটা ধূপজোড়া থেকে চালসা যাওয়ার মেইন রোড বলা চলে। সমস্ত পর্যটকদের গাড়িও এই দিক দিয়ে যাতায়াত করে, এখানকার ছাত্রছাত্রীরা এসে যাতায়াত করে। আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে। আমাদের তো অনেকদিন ধরে যাওয়া আসা করার জন্য পুরো মানে রাস্তা আমাদের তো চলাফেরা সবসময় করি। দেখেন বৃষ্টি আমাদের ভাঙা, এতদিন ধরে কমপ্লেন করা হয় পঞ্চায়েতকে, পঞ্চায়েতও কিছু করে না, গ্রামের পঞ্চায়েত থাকেও কবে দেখে খালি বস, এতটুকুই। কবে থেকে এটা প্রবলেম হবে? বছর 3 হয়ে গেল আমাদের। আচ্ছা, এটা কোন এলাকা? এটা এটা আমাদের মেটেলি ব্লক, উত্তর ধূপজোড়া। আচ্ছা আচ্ছা।
এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপন রায় জানালেন, আমি অনেকদিন আগেই এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা কালভার্টটি সংস্কারের ব্যাপারে আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বছর থেকে ব্রিজটা ভেঙে পড়ে আছে, সেটা আমরা পঞ্চায়েত সমিতি মারফত জানিয়েছিলাম, আবার জিপি থেকেও চিঠি করানো হয়েছিল, যার দরুন সেটা পাড়ায় সমাধানে দিয়েছিলাম, সেটা স্কিমে উঠে এসেছিল। তো বলেছিল আমাকে বিডিও অফিস থেকে যে ওটা এস্টিমেট করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেটা টেন্ডার হয়নি। স্থানীয় দাবি যে ওরা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্রিজটা তো একটা বিপজ্জনক অবস্থায় আছে। আমি বিডিওকে সভাপতিকে অনেকবার বলেছি, জানি না কি কারণে সেটা টেন্ডার হচ্ছে না। আচ্ছা, আপনার নাম? বাপন রায়, পঞ্চায়েত মেম্বার। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হলো। 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম এর ওদলাবাড়ির 3টি শাখা কমিটির তরফ থেকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। দুপুর 2টার সময় শাখা দপ্তর থেকে মিছিল বের হয়। ওদলাবাড়ি বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি জমায়েত হয় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। 100 দিনের বকেয়া মজুরি দিতে হবে, নতুন 100 দিনেরও উন্নয়নমূলক কাজ চালু করতে হবে। সবার জন্য চাই রেশন কার্ড, চেল ও ঘিস নদীতে জেসিবি ব্যবহার করে গাড়ি লোড করা চলবে না। সব এলাকায় পথবাতির ব্যবস্থা সহ গ্রাম এলাকায় পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতকে নিয়ে জলের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, সব এলাকায় নর্দমা পরিষ্কার দ্রুত করতে হবে। গ্রাম পঞ্চায়েতের সামনে 15 দফা দাবি ব্যাখ্যা করেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য মনু ওরাও। এরপর সিপিআইএম নেতা মনু ওরাও ও মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্তর নেতৃত্বে 10 জনের প্রতিনিধি প্রধান মহাশয়ের সাথে 15 দফা দাবি নিয়ে আলোচনা করেন। ছিলেন দীপক ঘোষ, বলবাহাদুর থাপ্পা, রত্না রায়, দীপু দাস, তিমির দাশগুপ্ত ও অন্যান্যরা। ফিরে এসে আলোচনার বিষয়বস্তু অপেক্ষমান ডেপুটেশনকারীদের সামনে ব্যাখ্যা करा है। आज हम लोग का जो ग्राम पंचायत एरिया में हम लोग का जो समस्या है, 100 दिन का काम का पैसा अभी तक नहीं मिला है। 100 दिन का काम चालू नहीं हो रहा है। हर जगह में स्ट्रीट लाइट जो है वो बंद हुआ है, ड्रेन सफ़ा नहीं हो रहा है। डेंगू बीमार जो बढ़ रहा है, इसके लिए जो स्टेप लेना है ये सब नहीं ले रहा है। इसके बाद गांव का बहुत सारा उन्नयनमूलक काम नहीं हो रहा है, जैसे कालभाट रास्ता ये सब नहीं हो रहा है। ये सारे इसे दाबी है, 15 ठो दाबी है। गरीब आदमी का लिए राशन कार्ड का विषय है, जॉब कार्ड का विषय है, बार्धक्य भाता, विधवा भाता का विषय है। उसके बाद सबसे बड़ा जो विषय है हम लोग का ये चेल घीस नदी में जीसीबी के जरिए माल लोड किया जा रहा है। दिन में रात में ज़्यादा चोरी हो रहा है। इसका विरोध में हम लोग आज सब सीपीएम भारत का कम्युनिस्ट पार्टी मार्क्सवादी की तरफ से हम लोग आज जो डेपुटेशन दिया, तो मैडम प्रधान साहिबा ने हम लोग को बताया ये सब जो है ये 100 दिन का काम का पैसा केंद्र सरकार नहीं दे रहा है, और हर जगह में जो विशुद्ध पानी जल का व्यवस्था ये 24 साल का अंदर होने वाला है, ऐसा जवाब दिया है। और बाकी सब वो लोग छानबीन करके जो स्टेप लेना ज़रूरी है ये स्टेप लेगा वो लोग। मेरा नाम है मनु ओराव, मैं जो भारत का कम्युनिस्ट पार्टी मार्क्सवादी है जिला कमेटी का सदस्य है, हम एरिया कमेटी का सदस्य है और उदलाबाड़ी शाखा कमेटी का संपादक है। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরসূরি শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আগস্ট মাসের 20 ও 21 তারিখে অর্থাৎ শনিবার ও রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই ও শিক্ষা সামগ্রী বিতরণ। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হলো। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পান্ডাপাড়া চেকপোস্ট এলাকার অফিস কার্যালয় থেকে ছাত্রছাত্রীদের হাতে বই ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোনাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র রায়, সম্পাদক প্রতাপ নিয়োগী, সংস্থার প্রতিনিধি দিলীপ মণ্ডল, স্বাগতা ভৌমিক, অনিন্দিতা নিয়োগী, অম্লান সেন প্রমুখ। স্বাধীনতার 75 বছর উপলক্ষে জলপাইগুড়ি লোকহিতৈষী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ কিছু দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। আমরা এবছরে 53 জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পেরেছি। এজন্য আমাদের যারা সর্বতভাবে সাহায্য করেছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। তিস্তার আগ্রাসনে মাল ব্লকের একটি গ্রামের বিপন্ন অবস্থা। এমন সময় নির্বিকার রাজ্য সরকার। নদী ভাঙনে বিপর্যস্ত টটগাঁও বস্তিতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ উত্তরবঙ্গের 2 সাংসদের।
নিজের স্ত্রী ও কন্যার হাতে খুন হতে হলো এক ব্যক্তিকে। খুনের 3 দিন পর উদ্ধার হলো পচা গলা মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজ পাড়া এলাকায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.